প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো থাকো। এই প্রত্যাশায় আমি আজকে কারক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আগের ক্লাসেও আমরা কারকের কথাই বলছিলাম। আজকে আমরা করণ কারক থেকে শুরু করব। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। আমরা কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ক্রিয়া সম্পাদন করতে গেলে আমাদের যে যন্ত্র, উপকরণ বা সহায়ক যা কিছু দরকার, সেটাই হচ্ছে আমাদের করণ কারক। যেমন আমরা যদি খেলতে যাই, তাহলে খেলতে গেলে পরে আমাদের কিছু উপকরণ দরকার হয়, উপাদানের দরকার হয়। আবার আমরা শিক্ষকরা যখন শ্রেণীকক্ষে ক্লাস নিতে যাই, তখনও আমাদের কিছু উপকরণ আমাদের সাথে নিয়ে যেতে হয়। এই উপকরণগুলোই করণ কারক হিসাবে আমরা অভিহিত করতে পারি। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায় প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক। যেমন নীরা কলম দিয়ে লেখে, এখানে উপকরণ কোনটা? কি দিয়ে লেখে বা কিসের দ্বারা লেখে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কলম। এই কলমটি হচ্ছে এখানে করণ। কলমটি হচ্ছে কি? করণ। জগতে কীর্তিমান হয় সাধনায়। জগতে কীর্তিমান হয় সাধনায়। করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার হতে পারে। যেমন এখানে ছাত্ররা বল খেলে, এখানে অকর্মক ক্রিয়া, কিন্তু এখানে বিভক্তি হচ্ছে শূন্য। বলের সাথে আমরা দেখতে পাচ্ছি কোনো বিভক্তি নেই। ডাকাতটা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। তৃতীয়া বিভক্তি হতে পারে লাঙ্গল দ্বারা জমি চাষ করে। যে লাঙ্গলটা, এটি একটি চাষের উপকরণ। চাষ করতে গেলে আমাদের লাঙ্গল দরকার হয়, এই জন্য এই লাঙ্গলটা হচ্ছে লাঙ্গল দ্বারা। দ্বারা দিয়া কর্তৃক আমরা জানি, এটা তৃতীয়া বিভক্তি হয়। মন দিয়ে সবে বিদ্যা উপার্জন। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। ফুলে ফুলে ঘর ভরেছে। শিকারী বিড়াল গোফে চেনা যায়, সপ্তমী বিভক্তি। এটাও হতে পারে। তে বিভক্তি হতে পারে, অন্ত্যেষ্টিয় বিভক্তি হতে পারে, যেমন চেষ্টায় সব হয়। এবার আমরা সম্প্রদান কারক নিয়ে আলোচনা করব। সম্প্রদান কারক মূলত কি? সম্প্রদান বলতে আমরা বুঝি, সম্প্রদান কথাটির অর্থ কি? সম্প্রদান কথাটির অর্থ আমরা এভাবে বলতে পারি যে, সত্য ত্যাগ করে যদি কোনো কিছু দান করা হয়, তাহলে সেটিই হচ্ছে সম্প্রদান। সত্য ত্যাগ, আমি যে জিনিসটা একজনকে দিলাম, সেইটার উপর আর আমার কোনো অধিকার থাকলো না, এই সত্য ত্যাগ করে আমরা, যেমন ভিখারিকে আমরা ভিক্ষা দিই, ভিখারিকে আমরা ভিক্ষা দিই। কিন্তু এখানে ধোপাকে কাপড় দেই আমরা, সেটা কিন্তু সম্প্রদান হবে না, কারণ ওই কাপড়টা আমরা ফিরিয়ে নিয়ে আসি। আবার আমরা সমিতিতেও চাঁদা দেই। আবার আমাদের ঘরে কাজের লোক থাকে, তাকেও আমরা বেতন দিই। এটি কিন্তু সম্প্রদান হবে না, কারণ এটার একটা বিনিময় মূল্য আছে। যেমন আমি ধোপাকে কাপড় দিলে পরে সেখানে আমরা পয়সা দিয়ে আবার কাপড়টা ঘরে নিয়ে আসি। তারপরে আর একটা বললাম কি, যে সমিতিতে চাঁদা দিই। সমিতিতে চাঁদা দিই, সেই টাকাটা আমরা আবার এক পর্যায়ে ফিরে পাই, ইত্যাদি ইত্যাদি। যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তি সম্প্রদান কারক। বস্তু নয়। অনেক বৈয়াকরণ বাংলা ব্যাকরণে সম্প্রদায় কারক স্বীকার করেন না। অনেক ব্যাকরণবিদ তারা এই বাংলা ব্যাকরণে সম্প্রদান কারকটাকে স্বীকার করেন না, কারণ কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পন্ন করা যায়। এই কারণে অনেক বৈয়াকরণ বলতে আমরা বুঝি যারা ব্যাকরণবিদ, যারা ব্যাকরণ সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করেছেন, এদের বুঝি আমরা।
সম্প্রদান কারকে বিভক্তি বিভিন্ন বিভক্তির ব্যবহার হতে পারে। চতুর্থী হতে পারে, যেমন ভিখারিকে ভিক্ষা দাও। একটু আগে আমি বলেছি ভিখারিকে ভিক্ষা দিয়ে আমরা এটা সত্য ত্যাগ করে দিই, এটার উপর আর আমাদের কোনো অধিকার থাকে না, আমরা ওকে সত্য ত্যাগ করে না দিলে কর্মকারক হবে। যাই হোক, ওই যে আমরা বলেছি ওই যে তোমার সমিতিতে চাঁদা দাও, তারপর ধোপাকে কাপড় দাও, এটা যদি এটাতে যেহেতু সত্য ত্যাগ না বোঝায়, সেখানে আমাদের কারক চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র সম্প্রদান বুঝালেই সম্প্রদান বুঝালেই হবে গিয়া তোমার সত্য ত্যাগ করে দান করা বুঝালেই সেটি হবে সম্প্রদান। ধোপাকে কাপড় দাও, এটি কিন্তু সত্য ত্যাগ নয়। আমি আগেও বলেছি তোমাদের, এটি হবে কোন কারক? এটি হবে কর্মকারক। সপ্তমী বা এ বিভক্তি হতে পারে, সৎপাত্রে কন্যা দান করো, ওই যে সমিতিতে চাঁদা দাও, অন্ধজনে দেহে আলো ইত্যাদি। নিমিত্তার্থে কে বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থী বিভক্তি হয়, যেমন বেলা যে পড়ে এলো জলকে চল ইত্যাদি। এবারে আমরা অপাদান কারক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। অপাদান কারক হচ্ছে যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। আমরা এই কয়টা শব্দ এখানে বলা আছে, এই শব্দ কয়টার দিকে খেয়াল করুন। বিচ্যুত, গৃহীত, বিচ্যুত হওয়া মানে ডিটাচড হয়ে যায়, আলাদা হয়ে যায়, যেমন গাছ থেকে পাতা পড়তে পারে, ফল পড়তে পারে, এগুলো। তারপরে গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, শব্দগুলো আমরা বুঝতে পারতেছি। এই যে বিচ্যুত দিয়ে কি আছে দেখো, গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছে পাতাটা ছিল সেটি আলাদা হয়ে পড়ে গেল। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত হচ্ছে শুক্তি থেকে মুক্ত মেলে, দুধ থেকে দই হয়। জাত, জমি থেকে ফসল পাই, জন্ম, জাত মানে হচ্ছে জন্ম, খেজুর রসে গুড় হয়। বিরত, পাপে বিরত হও। তারপরে বলছে কি দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। রক্ষিত, বিপদ থেকে বাঁচাও, রক্ষা করা আর কি, বিপদ থেকে বাঁচাও। আরম্ভ, সোমবার থেকে পরীক্ষা শুরু হবে, আরম্ভ কথাটাও আমাদের আছে। দূরীভূত, বাক্যে ভয় পায় না কে। অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়া হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। অপাদান কারকেও বিভিন্ন বিভক্তি হতে পারে। অপাদান কারকেও বিভিন্ন বিভক্তি হতে পারে। কীরকম হতে পারে? প্রথম আবার শূন্য হতে পারে, যেমন বোটা আলগা ফল গাছে থাকে না। বোটা আলগা ফল গাছে থাকে না, এটা প্রথম আবার শূন্য, বোটা আলগা। তারপরে দ্বিতীয় বাক্যে বিভক্তি বাবাকে বড্ড ভয় পায়, ওই যে ভীত। বাবাকে বড্ড ভয় পাই। তারপরে ষষ্ঠীও হতে পারে, যেমন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। সপ্তমীও হতে পারে, বিপদে মরে বিপদে বিপদে মরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। বিপদে মরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এরপরে দেখো অধিকরণ কারক। অধিকরণ কারক হচ্ছে ক্রিয়া সম্পাদনের কাল বা আধার কে অধিকরণ কারক বলে। কাল মানে সময়, আধার মানে হচ্ছে পাত্র, আধার। আধার আবার যদি বলি এরকম, তাহলে সেটি হচ্ছে অন্ধকার, সেখানে চন্দ্রবিন্দু আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে আধার। আধার, ক্রিয়া সম্পাদনের কাল মানে সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকের সপ্তমী অর্থাৎ এ অতে বিভক্তি যুক্ত হয়। এ অতে আমরা সপ্তমী বলেছি, যখন তোমাদের কারক পড়াতে শুরু করেছি তখন থেকে বলেছি যে আমরা কারকের সাথে বিভক্তিটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব কারক যদি আমাদের বুঝতে হয়, শিখতে হয়, তাহলে আমাদের বিভক্তিটাও ভালো করে জানতে হবে। সেক্ষেত্রে বলা হয়েছে বিভক্তি মূলত দুই রকম, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, নাম বিভক্তি। এই নাম বিভক্তি হচ্ছে 7 রকম, সেখানে আমরা প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত পাই এটা। তাহলে ক্রিয়া সম্পাদনের কাল, সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ এ অতে বিভক্তি যুক্ত হয়। আধার,
মানে স্থান, পাত্র, আধার মানে পাত্র। আমরা রোজ স্কুলে যাই, এ বাড়িতে কেউ নাই। কাল মানে কি? সময় আমরা জানি। প্রভাতে সূর্য ওঠে। প্রভাতটা হচ্ছে কি? প্রভাত হচ্ছে কি একটা সময়। এবারে অধিকরণ আবার প্রকারভেদ আছে। অধিকরণ কারক হচ্ছে তিন রকম। অধিকরণ কারক হচ্ছে তিন রকম। একটা হচ্ছে কালাধিকরণ, আর একটা হচ্ছে ভাবাধিকরণ, আর একটা হচ্ছে আধারাধিকরণ। আধারাধিকরণ, আবার শোনো, কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে আমরা ভাবাধিকরণ বলি। ভাবাধিকরণ সর্বদাই সপ্তমী বিভক্তি প্রয়োগ হয় বলে এটাকে ভাবের সপ্তমীও বলা হয়। ভাবাধিকরণকে ভাবের সপ্তমী বলা হয়। যেমন সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঐকদেশিক, অভিভাবক, আর একটা হচ্ছে বৈষয়িক। ঐকদেশিক কি? আমরা শব্দের অর্থটা বুঝতে পারবো। ঐকদেশিক মানেটা কি? বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক বলে। বিশাল স্থান, এর কোনো অংশে, অংশ বলতে বুঝি পার্ট, এর কোনো অংশে যদি ক্রিয়া সংঘটিত হয় তাহলে তাকে ঐকদেশিক বলে। যেমন পুকুরে মাছ আছে। পুকুর একটা বিশাল জায়গা হতে পারে, সেখানে সব জায়গায় কিন্তু জল আছে, কিন্তু সব জায়গায় মাছ নেই। এই পুকুরের কোনো কোনো অংশে মাছ আছে, এই জন্য এটাকে আমরা ঐকদেশিক বলি। বনে বাঘ আছে। বনে বাঘ আছে আমরা জানি, কিন্তু সমস্ত বনে কিন্তু বাঘ নেই। বনের কোনো এক অংশে এই বাঘ আছে। আকাশে চাঁদ উঠেছে। আকাশে সমস্ত আকাশ জুড়ে কিন্তু আমরা চাঁদ দেখি না। চাঁদ যদিও আমাদের রাতে কিরণ দেয়, কিন্তু চাঁদের নির্দিষ্ট একটা আকার আমরা দেখি, যেটি সমস্ত আকার জুড়ে থাকে না। সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন নৌকা ঘাটে বাঁধা আছে, কাছে। সামীপ্য মানে হচ্ছে কাছে। অভিব্যাপকটা কি? দেখো, নির্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যপ্ত করে বিরাজমান থাকে, এইখানে অভিব্যাপক। ঐকদেশিক হচ্ছে অংশ, অভিব্যাপক হচ্ছে পুরোটা জুড়ে যদি থাকে, তাহলে সেইটাকে আমরা বলবো কি? অভিব্যাপক। তবে অভিব্যাপক অধিকরণ, তাকে অভিব্যাপক অধিকরণ কারক বলে। যেমন তিলে তৈল আছে। দেখো, তিল আমরা চিনি, তিলের সমগ্র অংশ জুড়েই তৈল আছে। নদীতে পানি আছে, ওই যে বলেছি আগে, নদীতে মাছ আছে আর নদীতে পানি আছে। মাছ আছে অংশে, পানি আছে পুরোটা স্থান জুড়ে। সো এটা নদীর সমস্ত অংশেই পানিটা আছে। বৈষয়িক হচ্ছে কি? বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ কারক হয়। আবার আমরা একটু বোঝার চেষ্টা করি। বিষয় বিশেষে, বিষয় মানে সাবজেক্ট, সে একেবারে সোজা সাপটা কথা। বিষয় মানে হচ্ছে সাবজেক্ট, সেটা অঙ্ক হতে পারে, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। রাকিব অঙ্কে কাঁচা, কিন্তু ব্যাকরণে ভালো। এখানে দুইটা জিনিস দেখা গেছে, যে দুইটা বিষয়ের কথা বলা হয়েছে এখানে, একটা হচ্ছে অঙ্ক আর একটা হচ্ছে ব্যাকরণ। সে অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। আমাদের সেনারা সাহসে দুর্জয় এবং যুদ্ধে অপরাজেয়। অধিকরণ কারকে অন্যান্য বিভক্তি হতে পারে, প্রথম আবার শূন্য হতে পারে। যেমন ঢাকা যাব, ঢাকাটা কিন্তু ওই স্থান একটা, আমি বা আমার বাবা বাড়ি নেই। তৃতীয়া বিভক্তি হতে পারে, খিলি পান দিয়ে ওষুধ খাবে। পঞ্চমী হতে পারে, বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে নদী দেখা যায়। সপ্তমী বা তে বিভক্তি, সেটাও হতে পারে, এ বাড়িতে কেউ নাই। হ্যাঁ, অধিকরণে অনুসর্গের ব্যবহার হতে পারে। যেমন ঘরের মধ্যে কেড়ে তোমার আসন পাতিব হাটের মাঝে।
তোমার আসন পাতিব হাটের মাঝে। এখন এখানে একটা বিষয় তোমাদের সাথে আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদটা কি দেখো, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। যেমন মতিনের ভাই বাড়ি যাবে। এখানে মতিনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে, কিন্তু যাবে ক্রিয়ার সাথে সম্বন্ধ নেই। ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের সম্বন্ধ নেই বলে সম্বন্ধ পদকে কারক বলা হয় না। ক্রিয়া পদের সঙ্গে সম্বন্ধ পদের সম্বন্ধ নেই বলে এই পদকে সম্বন্ধ পদকে কারক বলা হয় না। আচ্ছা, তোমরা সকলে ভালো থাকো, বাসাতে প্রচুর প্রচুর লেখাপড়া করো এবং নিজেকে মানুষের মতো মানুষ করতে হবে, এই ভাবনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বাধা বিপত্তি কেমনে আসে দেখো, কি দুর্যোগ কি দুর্বিপাক শুরু হয়ে গেছে, কি অবস্থা। তোমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যেন আমাদের এই দুর্দিন খুব স্বল্প সময়ের মধ্যেই কেটে যায় এবং আমরা স্বাভাবিক জীবনে যেন ফিরে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।